জীবনের ঝুঁকি নিয়ে দেশের মধ্যেই পালিয়ে বেড়াচ্ছেন। কত পার্সেন্ট পালিয়ে যেতে পেরেছেন আওয়ামী লীগের যে লাখ কোটি নেতাকর্মী রয়েছেন? 1%, 2%, 5%? খুব বেশি হলে লাখ কোটি নেতাকর্মী তো দেশে রয়েছেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশে অবস্থান করছেন পলাতক অবস্থায়। সেই তাদেরকে এইভাবে রেখে এই যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এইভাবে ফটো সেশন করছেন, তাদেরকে একটুও ভাবতে লজ্জা হয় না? এই প্রশ্ন আওয়ামী লীগ নেতা কর্মীদেরই। এবং আমি বলবো ঠিকই তো, আমরা দেখছি যে আওয়ামী লীগের বিক্ষিপ্ত মিছিল বের হচ্ছে, ঝটিকা মিছিল বের হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। সেখান থেকে পরবর্তীতে অনেকে আটক হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন, জেলে ঢুকছেন, মামলা মোকদ্দমার শিকার হচ্ছেন। শুধু মিছিল করতে গিয়ে মামলা মোকদ্দমার শিকার নয়, যে কোনো কারণে যে কোনো অজুহাতে তাদের অনেকে তো প্রতিনিয়ত হামলারও শিকার হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন। আমরা দেখিনি যে ছাত্রলীগের একজন নেতাকে ছাত্র দলের কয়েকজন নেতা মিলে কিভাবে পায়ের নিচে ফেলে ইজি বাইকে করে সারা শহর ঘোরানো হচ্ছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকের যাদের বাবা মা প্রয়াত হয়েছেন, তাদের কবরস্থানে পর্যন্ত তাদের সন্তানেরা নাকি যেতে পারছেন না দোয়াটুকু পর্যন্ত করতে। যেমন আগামী 27শে এপ্রিল আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক বর্ষিয়ান নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী। সেই দিনও তার পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের কবর জিয়ারত করতে যেতে নাকি আতঙ্কের মধ্যে রয়েছেন। আর এই যে নেতারা প্রয়াত হয়েছেন বা যারা জীবিত আছেন, তাদের পরিবারের সব সদস্য তো আর রাজনীতির সঙ্গে জড়িত নন, তারপরও তাদেরকে নাকি গোয়েন্দার নজরদারিতে রাখা হয়। কবরস্থানে গেলেও নাকি সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন নজরদারি করে। এই যখন দেশের অবস্থা, এই নেতারা কিভাবে, কোন বিবেকের জায়গা থেকে তারা এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থেকে হাস্যজ্জ্বল অবস্থায় ফটো সেশন করেন? তাদেরকে মিনিমাম কোনো ধরনের কমিটমেন্ট নেই দেশের প্রতি? না হোক, দেশের প্রতি কতটুকু আছে তা তো আমরা জানি। হাজার হাজার টাকা লুট করে, দুর্নীতি করে পালিয়ে বেড়াচ্ছেন। আর এই ত্যাগী, বঞ্চিত, যারা আওয়ামী লীগ বলতে পাগল, শেখ হাসিনা বলতে পাগল, তাদেরকে কতটা বিপদে ফেলে আপনারা এই অবস্থা আছেন, এতটুকু কুণ্ঠাবোধ করেন না? এর আগেও এই ধরনের নিউজ বেরিয়েছে যে দিল্লিতে কারা কারা অবস্থান করছেন, কলকাতায় কারা কারা অবস্থান করছেন, দামি ফ্ল্যাট ভাড়া নিয়ে, ডুপ্লেক্স ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা শপিংয়ে যাচ্ছেন, তারা আড্ডায় বসছেন, রেস্টুরেন্টে বসছেন। এগুলো নিয়ে কোনো কথা নেই। এই কারণে যে অনেকে বলছেন মানুষের ব্যক্তি জীবন বলে তো কিছু আছে, বিপদে পড়েছেন বিধায় তারা কি কোনো সোশ্যাল কোনো প্রোগ্রামে যেতে পারবেন না? অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই, যদি দলটির স্বাভাবিক অবস্থা থাকতো। আর ব্যক্তি জীবন আর রাজনৈতিক জীবন তো এক কথা নয়। এইসব ছবি দেখে যে ত্যাগী নেতাকর্মীরা এখনো পর্যন্ত জীবন বাজি রেখে আওয়ামী লীগের জন্য ঝটিকা মিছিল বের করছেন, পুলিশি হামলা মামলার একেবারে দৃষ্টান্ত থাকা সত্ত্বেও, তাদের কাছে এই নেতারা কি জবাব দিবেন? তারা কি আরো হতাশ হয়ে পড়বেন না যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য এগুলো করছি, আর সেই দলের শীর্ষ নেতারা এরকম ফুর্তিতে রয়েছেন, মজ মস্তি করছেন? খুব স্বাভাবিক কথা নয়? এর আগে শোনা গিয়েছিল যে আওয়ামী লীগের কিছু নেতাকে বহিষ্কার করা হয়েছে, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, দুর্নীতি করেছেন, এখন পলাতক অবস্থায় রয়েছেন। তাদের অনেককে বহিষ্কার করা হয়েছে, সাইলেন্ট সাসপেন্ড। শোনা গিয়েছিল কখনো যে 55 জন, কখনো শোনা গেছে 72 জন, 73 জন। কিন্তু এটা আমরা পাবলিক হতে দেখিনি। আমি এর আগে এই বিষয়ে কথা বলেছি, যদি তাই হয়ে থাকে কেন পাবলিক করা হচ্ছে না, কেন প্রকাশ করা হচ্ছে না? অন্তত আমি তো বিভিন্ন ধরনের খবরাখবর নিতে গিয়ে শুনেছি, দেখেছি যে তৃণমূলের নেতা কর্মীরা, বঞ্চিত নেতা কর্মীরা, যারা চান যে শেখ হাসিনা ফিরে আসুক, যারা এখনো শেখ হাসিনার জন্য অনেক কিছু করতে প্রস্তুত, তার দৃষ্টান্ত দেখা যাচ্ছে। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে শেখ পরিবারের দুর্নীতিবাজ যে সব সদস্য রয়েছেন, যাদের কারণে দল ডুবেছে, যেসব দুর্নীতিবাজ সাবেক মন্ত্রী, এমপিরা রয়েছেন, তাদেরকে বহিষ্কার করা হোক,
তারা নতুনভাবে উজ্জীবিত হবেন। কিন্তু আমরা দেখছি যে না, কিছুই না, কিছুই হচ্ছে। অন্তত এটি করলে তো দলের নেতাকর্মীদের প্রতি একটা মেসেজ যেতই যে না, তোমাদেরকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করছি এইসব নেতাকর্মীদের ছেটিয়ে, অথবা দেশের মানুষকেও তো একটা মেসেজ দেওয়া যেত যে আওয়ামী লীগ সরকারের অবনতির জন্য, আওয়ামী লীগ সরকারের পতনের জন্য যারা দায়ী, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কিছুই না। এও শোনা গেছে দেশের বাইরে বিশেষ বিশেষ কারোর মাধ্যমে লবিস্ট নিয়োগ করতে, মামলা করতে যে একটা ফান্ড লাগে, সেই ফান্ডে এইসব নেতাদের অনেকে মিনিমাম কোনো ধরনের হেল্প করতে চাইছেন না। হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন, কিন্তু দলের জন্য 2 টাকা খরচ করতে চাচ্ছেন না। এই নেতাদের এখনো পর্যন্ত দলে রেখে লাভ কি? আর এই নেতারা নিশ্চয় ভবিষ্যতে রাজনীতি করবেন। রাজনীতি মানে আওয়ামী লীগ যখন সুসময় ফিরে পাবে, যদি কখনো আওয়ামী লীগ আবার সরকার গঠন করে, এরাই তো ঘুরে ফিরে আসবেন। কোন নীতি নৈতিকতার ভিত্তিতে, কোন ধরনের চক্ষু লজ্জার মানে ফেলে দিয়ে তারা এই ত্যাগী নেতাকর্মীদের সামনে এসে দাঁড়াবেন? দেশের কথা বাদই দিলাম। অতএব যারা বলছেন যে ব্যক্তি জীবনের স্বাদ আল্লাহ তো থাকতেই পারে, সৌজন্যতা রক্ষা করার বিষয় থাকতেই পারে, কিন্তু এরকম চরম ভয়ঙ্কর দুঃসময়ের লাখো কোটি নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে নয়। আমি বলছি না তাদেরকে খাওয়া দাওয়া সব ছেড়ে দিতে হবে, তাদের জীবনে অন্যান্য দৈনন্দিন সব কাজকর্ম থামিয়ে দিতে হবে, নিশ্চয়ই তা নয়। এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ, তাতে তো ভাবা উচিত ছিল অন্তত রাজনৈতিক জায়গা থেকে, মিনিমাম চক্ষু লজ্জার জায়গা থেকে, নেতাকর্মীদের প্রতি মিনিমাম একটা কমিটমেন্টের জায়গা থেকে এ ধরনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাদের উপস্থিত হওয়া কতটা সমীচীন তা তো তাদের নিশ্চয়ই একটু ভাবার প্রয়োজন ছিল। অতএব আমরা ধরে নিতে পারি যে সব নেতাদের দেশের প্রতি তো কমিটমেন্ট নেই, সাধারণ নেতাকর্মীদের প্রতিও তাদের ন্যূনতম কোনো ধরনের কমিটমেন্ট নেই। গত বছরের আগস্টের 5 তারিখে শেখ হাসিনা সরকারের যখন পতন হয়, সেই পতনের পরে ডক্টর ইউনূসের সঙ্গে ছাত্ররা যোগাযোগ করেন, এমন তথ্যই আমরা জানতাম। ডক্টর ইউনূসও বারবার সেটাই বলার চেষ্টা করেছেন, কিন্তু এবার হাটে হাঁড়ি ভেঙে দিলেন নাগরিক পার্টির অন্যতম নেতা, অন্যতম সমন্বয়ক, আলোচিত, সমালোচিত, বিতর্কিত, খুবই গরিব পরিবার থেকে উঠে আসা এক যুবক, যিনি কিনা এখন বিলাসী জীবনযাপন করছেন, এলাকায় গাড়ির শোডাউন করছেন, হুড খোলা গাড়িতে রাজনীতিবিদের মতো করে এখনই শোডাউন শিখে গেছেন, সেই আব্দুল হান্নান মাসুদ যে তথ্য কালের কণ্ঠকে দিয়েছেন গত রাতে, কালের কণ্ঠ এই খবরটি সামনে আনে একটি ভিডিও সাক্ষাৎকার। সেখানে আব্দুল হান্নান মাসুদ বলেছেন, হাসিনা পতনের আগেই ডক্টর ইউনূসের সঙ্গে তাদের কথা হয়েছিল। কবে কথা হয়েছিল, কি কথা হয়েছিল, কি তার অন্তর রহস্য, সেই আলোচনাই করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ডক্টর ইউনূসের সঙ্গে ছাত্রদের যোগাযোগটা আসলে কবে হয়েছিল। ডক্টর ইউনূস বিদেশি সংবাদ মাধ্যমে একাধিক সাক্ষাৎকারে বারবার বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা পতনের পর ছাত্ররা তার সঙ্গে যোগাযোগ করে। তিনি তখন ফ্রান্সে ছিলেন, হাসপাতালে একটা সার্জারিও হয়েছিল, সেই অবস্থাতেই ছাত্রদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং ছাত্ররা যখন তাকে প্রধান উপদেষ্টার পদ নেয়ার কথা বলেন তখন তিনি অস্বীকৃতি জানান, বিকল্প খুঁজতে বলেন, বারবার কথা হয়, বারবার তিনি রাজি ছিলেন না। অবশেষে ছাত্ররা যখন নাছোড়বান্দা তখন বাধ্য হয়ে তিনি রাজি হয়েছেন, এমন কথা ডক্টর ইউনূস একাধিকবার বলেছেন। এরকম তথ্যই আমরা আগে থেকেই জানতাম, কিন্তু এবার নতুন তথ্য সামনে আনলেন আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদ বেশ
সমালোচিত জীবনযাপন করছেন, এখন বিলাসী জীবনযাপন করছেন। নাগরিক পার্টির যে কয়জন বিলাসী জীবনযাপন করছেন, যে কয়জন শোডাউন করছেন, সেই মুষ্টিমেয় 2-3 জনের মধ্যে একজন আব্দুল হান্নান মাসুদ। এলাকাতে ব্যাপক শোডাউন, হুট খোলা জিপে তিনি শোডাউন করছেন সেরকম দৃশ্য দেখা যাচ্ছে, গাড়ির শোডাউন করছেন সেরকম দৃশ্য দেখা যাচ্ছে এলাকায়। সেই শোডাউন করতে গিয়ে মারও খেয়েছেন এমন ঘটনাও আমরা দেখেছি। সে আব্দুল হান্নান মাসুদ কালের কণ্ঠকে বললেন, ডক্টর ইউনূসের সঙ্গে হাসিনা পতনের আগেই তাদের যোগাযোগ ছিল। আরও অনেক রহস্য বোধহয় বের হয়ে আসতে বাকি। আব্দুল হান্নান মাসুদ আপাতত যে রহস্যের জটটা খুললেন সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের সঙ্গে 1 তারিখেই তার কথা হয় এবং ক্ষমতা নেয়ার বিষয়ে কথা হয়। 1 তারিখে কিভাবে কথা হয়? বিদেশি বেশ কয়েকজনের সঙ্গে আব্দুল হান্নান মাসুদ স্বীকার করেছেন যে বেশ কয়েকজনের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তার মধ্যে অন্যতম জুলকারনাইন শাহের, আল জাজিরার সাংবাদিক, এবং মুশফিক ফজল আনসারীর কথা বলেছেন। আরও একজনের কথা বলেছেন বটে, কিন্তু বিদেশি 2 জন ইউটিউবারের কথা তিনি বলেন নাই, যাদের সঙ্গে যোগাযোগটা সার্বক্ষণিক ছিল বলেই আমরা বিভিন্ন সূত্রে জানি। যাই হোক, জুলকারনাইন শাহের যেহেতু আল জাজিরার সাংবাদিক, তার কথা বললে খুব একটা সমস্যা হবে না। মুশফিক ফজল আনসারীর কথা বললেও খুব একটা অসুবিধা হবে না, তাই হয়তো এই 2 জনের নাম সামনে এনেছেন। এবং মুশফিক ফজল আনসারী ইউনূসের সঙ্গে কথা বলার উপায় বাতলে দেন আব্দুল হান্নান মাসুদকে। তেমন কথা মাসুদ বলেছেন কালের কণ্ঠকে, বলেছেন মালয়েশিয়ায় ভায়া হয়ে মালয়েশিয়া থেকে একজনকে দিয়ে একটি অ্যাপসের সিগন্যাল অ্যাকাউন্ট করে দেন আব্দুল হান্নান মাসুদকে মুশফিক ফজল আনসারী, এবং সেই সিগন্যাল অ্যাকাউন্টের মাধ্যমে ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়। ডক্টর ইউনূসের সঙ্গে হোয়াটসঅ্যাপে, ফোনে কোনো সাধারণ মাধ্যমে যোগাযোগ হয়নি, সিগন্যাল অ্যাকাউন্টে যোগাযোগ করা হয়েছে। তার মানে এটা যে খুব ছেলে খেলার বিষয় নয়, এটা নিশ্চিতই এখন বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূসকেও সিগন্যাল অ্যাকাউন্ট করে দেয়া হয়েছে। নিশ্চিত করেই তিনি মাসুদ তাকেও সিগন্যাল অ্যাকাউন্ট করে দেয়া হয়েছে। তারপর 2 জনের কথা হয়েছে এবং 1 তারিখে, আগস্টের 1 তারিখে প্রথম কথা হয় আব্দুল হান্নান মাসুদের সঙ্গে, এমন কথা তিনি বলেছেন। আব্দুল হান্নান মাসুদ কি এই আন্দোলনের এমন কোনো গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, মানে সিদ্ধান্তদাতা ছিলেন, ডিসিশন মেকার ছিলেন, যে তিনি একাই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছেন? নিশ্চিত করেই তা নয়। তাদের সম্মিলিত ব্যাপার। হয়তো কোনো একটা পর্যায়ে গিয়ে জুলাইয়ের শেষ দিকে আব্দুল হান্নান মাসুদের উপরে হয়তো দায়িত্ব বর্তায় যে ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ করে তাকে প্রধান উপদেষ্টার পদ নেয়ার জন্য কথা বলো। 1 তারিখে সেই কথা বলেন। 1 তারিখে ডক্টর ইউনূসকে যখন তিনি বলেন, ডক্টর ইউনূস তাকে জানান যে আমি আছি তোমাদের সাথে, গোটা দেশ তোমাদের সাথে আছে, তোমরা এগিয়ে যাও, বিজয়ী হবেই। ডক্টর ইউনূস সেই সময়ই কিন্তু জানিয়েছিলেন যে তিনি এই ছাত্রদের সাথে আছেন, গোটা দেশ আছেন। অথচ আমরা এর আগে জানতাম ডক্টর ইউনূসকে 5 তারিখে ফোন দেয়া হয়, ফ্রান্সে যখন হাসপাতালে সার্জারির মধ্যে ছিলেন তিনি। সেই সময় ডক্টর ইউনূস বলেছেন যে আমি এই ঝামেলার মধ্যে যেতে চাই না, আমি এটা নিতে চাই না, তোমরা বিকল্প দেখো। বারবার রিফিউজ করেছেন ডক্টর ইউনূসের ভাষ্যমতে। রিফিউজ করার পর ছাত্ররা যখন নাছোড়বান্দা, কোনোভাবেই শোনেনি, তখন তিনি বাধ্য হয়ে রাজি হয়েছেন। আবার ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে আমেরিকাতে তিনি মেটিকুলাস ডিজাইনের কথা বলেছেন এবং মাহফুজ আবদুল্লাহকে মেটিকুলাস ডিজাইনের যে প্রধান মানুষ, তার সেই পরিচয়টা তুলে ধরেছেন। মূল যে পেছনের কারিগর, সেই পেছনের কারিগর হিসেবে, মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আবদুল্লাহকে পরিচয় করিয়ে দিয়েছেন। এই মেটিকুলাস ডিজাইনের অংশ ডক্টর ইউনূসও ছিলেন কিনা সেই আলোচনা অনেকে করার চেষ্টা করেন। আব্দুল হান্নান মাসুদের 1 তারিখের এই যোগাযোগের কথাটা সামনে আসার পরে কি এই ব্যাপারটা আবারও প্রশ্নের সম্মুখীন হবে যে ছাত্রদের এই আন্দোলনের সঙ্গে আগে থেকেই
ডক্টর ইউনূস ছিলেন এবং খুব ভালোভাবে ছিলেন, সাপোর্ট দিয়েছেন, এমনটাই কি সত্য? যেমন আব্দুল হান্নান মাসুদ এক পর্যায়ে বলেছেন যে সেই সময় তারেক রহমান নাকি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তিনি সেটা রিফিউজ করেছেন। তারেক রহমানকে তিনি রিফিউজ করেছেন, তারেক রহমানের সঙ্গে তিনি কথা বলতে চাননি এবং কারণ হিসেবে বলেছেন যে সরকার সে নানাভাবে টেলিফোন ট্র্যাক করছিল, নিরাপত্তার অভাবে কারণে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করলে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে, এই কারণে তারেক রহমানকে রিফিউজ করেছেন। তিনি তারেক রহমানকে রিফিউজ করছেন অথচ ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ করছেন, ব্যাপারটা একটু এলোমেলো হয়ে যায় না? তারেক রহমানকেই বলা হয় যে এই আন্দোলনের অন্যতম পেছনের কারিগর এবং এই আন্দোলন সফল হওয়ার জন্য তারেক রহমানের কৃতিত্ব অনেক রয়েছে, তখন তারেক রহমানকেই তিনি রিফিউজ করলেন। রিফিউজ করে আবার জামাত ইসলামের নেতাদের সঙ্গে, জামাত ইসলামের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ আছে তেমন কথাও বললেন। প্রফেসর ইউনূস আগে থেকেই বারবার বলেছেন শেখ হাসিনা পতনের আগে ছাত্রদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, কারো সাথে কোনো কথা হয়নি। পতনের পর তারা ফোন দিয়েছিল, আমি হাসপাতালে ছিলাম, আমি রাজি হইনি। তারা বারবার বলেছে, আমি বলেছি বিকল্প খোঁজো, কিন্তু ছাত্ররা বিকল্প পায়নি বলে আমি বাধ্য হয়েছি। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের পরে, সেনাবাহিনী নিয়ে যখন হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দিলেন, সেই পরের দিনই সকালে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ভিডিও বার্তা আমরা দেখেছিলাম, শুনেছিলাম। সেখানে সেনাপ্রধান সম্পর্কে যাচ্ছে তাই বাজে কথা বলেছিলেন। সেখানেও তিনি দাবি করেছিলেন যে 2-3 তারিখ থেকেই আমরা সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, আমেরিকান এম্বাসির সঙ্গে আমাদের যোগাযোগ, নিয়মিত যোগাযোগ ছিল, এই তথ্যগুলো কিন্তু দিয়েছেন। ডক্টর ইউনূসের সঙ্গেও কি তাহলে আগে থেকেই যোগাযোগ ছিল? ব্যাপারগুলো আব্দুল হান্নান মাসুদের এই সাক্ষাৎকারের পরে ব্যাপারগুলো কিন্তু এখন বড় প্রশ্ন হিসেবে দাঁড়াচ্ছে। মেটিকুলাস ডিজাইনটা কি তাহলে আগে থেকেই ছিল? এই প্রশ্নও অনেকে করছেন। একটা আন্দোলন হুট করে কোনো পরিকল্পনা ছাড়া যে সফল হয় না, এটা আমরা সবাই জানি। ধীরে ধীরে এই আন্দোলনের পেছনে কারা ছিলেন, কাদের অবদান ছিল, কাদের অবদানের প্রেক্ষিতে এই আন্দোলনটা অনেক বেশি সাকসেসফুল হয়েছে এবং কম সময়ে সাকসেসফুল হয়েছে, এই ব্যাপারগুলো বোধহয় আস্তে আস্তে বেরিয়ে আসছে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।